হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 4। এপিসোড শুরু হয় যেখানে আমাদের পরিচয় হয় একটা নতুন চরিত্রের সাথে, একজন সিঙ্গার মিস্টার জোনাস, যে ইস্টের থেকে ওয়েস্টে আসে একটা কালচারাল অনুষ্ঠানের সূচনা করতে। আর এভাবেই হয়তো ইস্টের সাথে ওয়েস্টের শান্তি বজায় থাকতো। কিন্তু অনেক মিডিয়া পোস্ট করতে শুরু করে যে মিস্টার জোনাস কোনো গুপ্ত প্ল্যান করে ওয়েস্টে এসেছে, যার সাহায্যে সে ওয়েস্টের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবে। আর এভাবেই ইস্টের সাথে ওয়েস্টের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। এখন আমরা দেখতে পাই লয়েডকে, যে একটা ম্যাগাজিন পড়তে পড়তে বলছে ওকে এই সময় এরকম করতে হলো। এখন তো ইস্টের সাথে ওয়েস্টের সম্পর্ক আরও খারাপ হয়ে যাচ্ছে। যার পরে সিলভিয়া তাকে বলে, তোমাকে এসব নিয়ে অত ভাবতে হবে না, তুমি সেই কাজটা করো যাতে এই ভুলভাল খবরগুলো দেশে বেশি না ছড়ায়। যার উত্তরে লয়েড বলে, আমার তো মনে হয় ওই লোকটাকে ওয়েস্টে ঢুকতে দেওয়াই ঠিক না। যেটা শুনে সিলভিয়া রেগে যায়। সে বলে, চুপচাপ তোমার যা কাজ তাই করো। এরপর যখন লয়েড তার কাজ করছিল, সিলভিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? উত্তরে লয়েড বলে, ধরো প্রায় 2 বছর। তারপর সিলভিয়া জিজ্ঞাসা করে, তুমি কি দুঃখিত? লয়েড উত্তর দেয়, কেন হব না বলো তো? এই অনুষ্ঠানটা হওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল, আর ও তো মনে হয় এই শোটাকে প্রায় বন্ধই করে দেবে। সিলভিয়া জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার জোনাসকে এতটাই ঘৃণা করো? লয়েড বলে, নিশ্চয়ই। তুমি কি এই ম্যাগাজিনগুলো পড়োনি? ও এখন ইস্টের সবার শত্রু। উত্তরে সিলভিয়া বলে, সবার মানে ঠিক কতজনের তুমি কি জানো? আর তারপরেই সে লয়েডকে বোঝায় যে এই সমস্ত ম্যাগাজিনগুলো করা হয় শুধুমাত্র এখানকার পলিটিশিয়ানদেরকে সাপোর্ট করার জন্য, তাই এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপরে লয়েড আবারও টিভিতে জোনাসকে দেখে আর বলতে থাকে, একে দেখে তো আমার কোনোভাবেই ভালো মনে হয় না। সিলভিয়া বলে, শুধুমাত্র এভাবে দূর থেকে দেখে কাউকে বিচার করো না, কারণ একটা ছোট্ট ইনফরমেশনও কোনো সময় জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়ায়। এই সময় আমরা আরেকজনকে দেখতে পাই অফিসে ঢুকতে, একটা পোস্টার নিয়ে, যেখানে লেখা রয়েছে, আমি বিচার করব, আমি মিস্টার জোনাসকে মারব। কেউ মিস্টার জোনাসকে মার্ডার করার প্ল্যান করছে। লয়েড প্রথমে বলে, এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক হবে। কিন্তু সিলভিয়া বলে, যদি প্র্যাঙ্ক না হয় আর যদি সে মিস্টার জোনাসকে সত্যিই মারে, তাহলে তারপর তুমি কি করবে? অন্য একজন বলে, যদি আমরা ওই লোকটাকে ধরতে পারি তাহলে ইস্টের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক ভালো হবে। সিলভিয়া এখন বলে, সমস্ত রকম ইনফরমেশনের ওপরে নজর রাখো, আমি বাইরে বেরিয়ে দেখছি কি করা যায়। এখন সিলভিয়া বাইরে দিয়ে হাঁটতে হাঁটতেই ভাবতে থাকে, নতুন জয়েনিংদেরকে ট্রেনিং দেওয়া সত্যি একটা কঠিন কাজ, আর আমার এই বয়সে ওদের উপর মাথা গরম হওয়াটা মনে হয় স্বাভাবিক। এরপরের দিন আবার আমরা অফিসে দেখতে পাই যে লয়েড সিলভিয়ার কাছে একটা নিউজ নিয়ে আসে, যেখানে লেখা ছিল, আগের দিন যে সমস্ত পোস্টারগুলো তারা দেখেছিল যে কেউ মিস্টার জোনাসকে মারার প্ল্যান করছে, সেটা পুরোপুরি মিথ্যে। কিন্তু সিলভিয়ার এখনও এই কথাটার উপরে পুরোপুরি বিশ্বাস হয় না। টিভিতে এই সময় সেই জায়গাটাই দেখাচ্ছিল যেখানে এখন মিস্টার জোনাস রয়েছে। তার বাইরে অনেক লোক হইচই করছে আর সিকিউরিটি গার্ডরা তাদেরকে সামলাচ্ছে। এই সময় সিলভিয়ার নজর পড়ে একটা সিকিউরিটি গার্ডের ওপর। তার শার্টে সিকিউরিটি কোম্পানির কোনো লোগো নেই। সে তাকে সন্দেহ করে, আর তখনই পাশের একটা দোকানে একটা লোককে খবর দেয় যে সিকিউরিটি গার্ডদের মধ্যে একজন সন্দেহজনক, আর তার উপর নজর রাখতে, কিন্তু কোনো রকম রক্তক্ষয় যেন না হয়, এই বলে সেও বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার জোনাসের ঘর, যেখানে তাকে একজন তার বডিগার্ড বলছে, পুলিশ আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অফিসেই থাকতে বলেছে। যার পরে জোনাস জিজ্ঞাসা করে, আর রাত্রেবেলার পার্টিটা কি হবে? উত্তরে তার বডিগার্ড বলে, কোনো রকমের সমস্যা হবে না, কারণ আমাদের কাছে অনেক টাইট সিকিউরিটি আছে। আর এরপরেই সে তার বডিগার্ডদের সাথে বাইরে বেরোতে শুরু করে। আর আমরা দেখতে পাই গাড়ির থেকে একটু দূরে গাছের পাশে সেই সিকিউরিটি গার্ডটা দাঁড়িয়ে আছে। সে এখন একটা বন্দুক বের করে, আর এই ঘটনাটি দেখে নেয় সিলভিয়ার পাঠানো সেই দোকানের লোকটি, যে বুঝতে পারে যে পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। এই সময় সিলভিয়া তাকে কল করে আর জিজ্ঞাসা করে এখন কি চলছে। যার উত্তরে সেই দোকানদার বলে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেই সিকিউরিটি গার্ডটা বন্দুক হাতে এগিয়ে যাচ্ছে জোনাসকে মারার জন্য। যেটা শুনে সিলভিয়া তাড়াহুড়ো করে সেই দিকে এগিয়ে যায় আর দোকানদারকে বলে, তুমি কিছুক্ষণের জন্য ব্যাপারটা সামলাও। দোকানদার সঙ্গে সঙ্গেই তাদের দোকানের কাবাব নিয়ে চলে যায় মিস্টার জোনাসের সামনে আর বলে, আপনারা কি এটা কিনবেন?
সিকিউরিটি গার্ডরা এই সময় তাকেই সন্দেহ করে, আর এরই মধ্যে সিলভিয়া সেখানে চলে আসে, আর সে তার বেল্ট দিয়ে প্রথমে সেই অ্যাসাসিনের বন্দুকটা ফেলে দেয়, আর এরপর তার চোয়ালে আঘাত করে তাকে কাবু করে। আর এই সমস্ত ঘটনা অন্য কেউ বোঝার আগেই তারা সেই অ্যাসাসিনকে নিয়ে লুকিয়ে পড়ে। আর এভাবেই মিস্টার জোনাস সুরক্ষিতভাবে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং চলে যায় সেখানে যেখানে রাতে পার্টি হওয়ার কথা। আর এখন এয়ারপোর্টে আমরা এটাও দেখতে পারি যে সিলভিয়ার হাত খুবই ব্যথা হয়ে গেছে ওভাবে বেল্ট দিয়ে অ্যাসাসিনকে মারার জন্য। এর পরের দিন সিলভিয়ার অফিসে একজন কর্মী সিলভিয়া আর লয়েডকে বলে যে মিস্টার জোনাসকে খুন করার চেষ্টা করেছিল তার নাম পান স্কারমার। সে আগে আর্মিতে ছিল, কিন্তু পরে সে সেখান থেকে বেরিয়ে যায় আর অনেকবার খারাপ কাজ করার জন্য অ্যারেস্টও হয়। সেই হয়তো লোকজনদের ন্যায় বিচার দেবে বলে জোনাসকে খুন করবে বলে ঠিক করেছিল। লয়েড এ সময় বলে ও কি নিজেকে বিচারের প্রতীক বলে মনে করে নাকি? সিলভিয়া উত্তর দেয় ও নিশ্চয়ই ইস্টের থেকে বদলা নিতে চায়, যার কারণেই ও এসব করে। এরপর লয়েডও বলে তবে আমিও এই মিশনটা থেকে একটা জিনিস শিখলাম যে সবসময় আমি যেটা দেখি সেটাই ঠিক নয়। আমিও আরেকটু হলেই ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, মিস্টার জোনাসের পারফরমেন্স আমি বাড়িতে গিয়ে দেখব। সেই সময় অন্য কর্মচারীরা বলে ও জোনাস, ও তো মনে হয় আর ওয়েস্টে ফিরতে পারবে না, কারণ ওর স্ত্রী একটা মাফিয়া বস বলে জানা গেছে, আর এইবার এখানে ফিরলে ওকে সত্যি সত্যি মেরে ফেলবে। যেটা শুনে লয়েড একেবারে চমকে যায়। সে বলে তার মানে এই সমস্ত ম্যাগাজিনগুলো ঠিকই বলছিল? উত্তরে কর্মচারী বলে হ্যাঁ, হতেই পারে। যাই হোক, এখনো পর্যন্ত কোনো কিছু খারাপ হয়নি, এটাই ভালো। এরপর লয়েড সিলভিয়াকে জিজ্ঞাসা করে এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিলভিয়া বলে তুমি ভেবো না যে সবসময় তুমি সহজ রাস্তাতেই উত্তর পেয়ে যাবে, কখনো কখনো নিজেও ভাবো। আর এইভাবে সময়ের সাথে সাথে সিলভিয়া লয়েডকে ট্রেন করতে থাকে। আর এক সময় সে যখন বেস্ট এজেন্টে পরিণত হয় তখন তার ছদ্মনাম হয় টুয়াইলাইট। আর এটাই ছিল লয়েডের অতীত। লয়েডের এরকম অতীত নিয়ে তোমাদের কি ধারণা সেটা কমেন্টে অবশ্যই জানিও। এরপর আমরা আবার ফিরে আসি বর্তমানে, যেখানে স্কুল ছুটি হওয়ার পর বেকি আনিয়াকে বায়ে জানিয়ে চলে যায়, আর আনিয়া বসে থাকে বাসের জন্য। কিন্তু হঠাৎই একজন এসে খবর দেয় যে ড্রাইভারের শরীর অসুস্থ থাকায় বাস আসতে লেট হবে। এখন এখানে সবাই দাঁড়িয়েছিল, সেখান থেকে একে একে সবাই চলে যায়, আর আনিয়া হয়ে যায় একা। সেই সময় মাস্টার হেনরি সেখান দিয়ে কিছু বই নিয়ে যাচ্ছিলেন। সে আনিয়াকে বলে বাস আসতে তো অনেক দেরি আছে আনিয়া। আনিয়া বলে হ্যাঁ, আমার তো আর কেউ নেই, তাই আমি এখানে একাই বসে আছি। সেই সময় হেনরি তাকে কিছু বই ক্যারি করতে সাহায্য করতে বলে, কিন্তু আনিয়া না করে দেয়। সে বলে যে সে এখন তার ফ্রি টাইম এনজয় করতে ব্যস্ত আছে। মাস্টার হেনরি চলে যেতে যেতে বলে আমাকে সাহায্য করলে আমি তোমাকে স্ন্যাক্স দেব। যেটা শুনে আনিয়া মাস্টার হেনরিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। যেতে যেতে তারা কথা বলতে থাকে। মাস্টার হেনরি জিজ্ঞাসা করেন তোমার স্কুল লাইফ কেমন কাটছে? আনিয়া বলে তেমন কিছুই না, খুবই সাধারণ। মাস্টার হেনরি বলে আমার স্কুল লাইফও কিছুটা এরকমই ছিল, আমারও অত বন্ধু ছিল না। তবে যদি তোমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি কিন্তু আমাকে অবশ্যই বলতে পারো। যার উত্তরে আনিয়া বলে না, তার দরকার নেই, আমি ঠিক আছি। যেটা শুনে মাস্টার হেনরি বলে আনিয়া তো এরই মধ্যে 2টো টোরিন্টারাস ব্যাচও পেয়ে গেছে, তারপরেও সে ভালো আছে কি করে বলছে? যে মনের কথাটা আনিয়া শুনে ফেলে, আর সে ভাবতে থাকে যা, আমি তো ভুলেই গেছিলাম যে আমার কাছে টোরিন্টাস ব্যাচ রয়েছে। তাই এখন সে বলে আমি তো টোরিন্টাস ব্যাচ পেয়েছি, তাই একটু চাপেই আছি। আর এইবার মিস্টার হেনরি একটু নিশ্চিন্ত হন যে আনিয়া অতটাও বেপরোয়া না। আর তারপরেই সে আনিয়াকে বলে তুমি তো টোরিন্টাস ব্যাচ পেয়েছো রুমাল না আনার জন্য। আর আনিয়া সঙ্গে সঙ্গেই দেখিয়ে দেয় যে তারপর থেকে সে 4টি করে রুমাল আনে। কিন্তু মাস্টার হেনরি বলে দেখো, ব্যাপারটা শুধুমাত্র রুমাল আনাটাই না, নিজেকে এমনভাবে তৈরি করা যেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসও তোমার ঠিক থাকে। মিস ডোনা তোমার হয়তো এখন একটু স্ট্রিক্ট বলে মনে হতে পারে, কিন্তু উনি বাচ্চাদের ডিসিপ্লিন রাখতে অনেক খাটেন। কিন্তু এই সমস্ত কথাগুলো শোনার পরও আনিয়া কোনো রেসপন্স দেয় না, যেটাতে মিস্টার হেনরি একটু অবাক হয়ে ভাবতে থাকেন ও তো কিছুই বুঝলো না। যতই হোক, ও এখন একটা বাচ্চা, আমাকে আরও পরিষ্কার করে কথাবার্তা বলতে হবে। কিন্তু এখনই আনিয়া দেখানোর চেষ্টা করে যে সে সবই বুঝেছে, কিন্তু আসলে সে কিছুই বোঝেনি। তাই সে এখন মাস্টার হেনরিকে জিজ্ঞাসা করে তাহলে যদি আমি ঠিকঠাক ডিসিপ্লিন থাকি তাহলে কি আমি স্টেলা পাবো? মাস্টার হেনরি তাকে প্রশ্ন করে
আচ্ছা, তাহলে তুমিও কি ইম্পেরিয়াল স্কলার হতে চাও? কেন হতে চাও তুমি ইম্পেরিয়াল স্কলার? আনিয়া মনে মনেই ভাবে যে তাকে তার বাবার মিশন সাকসেসফুল করতে হবে, কিন্তু সে এখন মাস্টার হেনরিকে বলে, আমার মনে হয় ইম্পেরিয়াল স্কলার হওয়া খুবই কুল একটা ব্যাপার। হেনরি আবারও অবাক হয়ে যান। তিনি বলেন, তুমি তো ইন্টারভিউয়ে বলেছিলে যে তুমি হেডমাস্টার হতে চাও, আর ইম্পেরিয়াল স্কলারকে এতটা হালকাভাবে নিও না। এরপরে তারা একটা ঘরে ঢোকে যেখানে অনেক লোকের ছবি রয়েছে। মাস্টার হেনরি বলেন, এরা সবাই এই স্কুলের ছাত্র আর এক সময়ের ইম্পেরিয়াল স্কলার। এরা সবাই নিজেদের কাজে সবথেকে দক্ষ আর কখনো কোনো কিছু থেকে হার মানেনি। ইম্পেরিয়াল স্কলার রাতারাতি হওয়া যায় না। আনিয়া এই সময় প্রশ্ন করে, আমি কি হতে পারবো? মাস্টার হেনরি বলেন, আমি বলবো অত সহজ তো নয়, তবে এখনও তুমি শুধুমাত্র এলিমেন্টারি স্কুলেই আছো, তাই তোমার এখন বেসিকগুলো শেখাতেই বেশি মনোযোগ দেওয়া দরকার। আর শুধুমাত্র পড়াশোনায় নয়, খেলাধুলায় এবং বাকি দৈনন্দিন সব জিনিসেই তোমাকে এগিয়ে থাকতে হবে। যেটা শুনে আনিয়া একটু বিরক্তই হয়। আর তারপর মাস্টার হেনরি একজনের ছবি দেখিয়ে বলেন, টোরেন্টাস ব্যাচ পাওয়া মানেই ফেল হয়ে যাওয়া নয়। যেমন এই ছেলেটাকে দেখছো, ও এক সময় ইম্পেরিয়াল স্কলার ছিল আর ও টোরেন্টাস ব্যাচও পেয়েছিল। তোমাকে নিজের উপরে ভরসা রাখতে হবে আর সব কিছু ঠিকঠাক করে করতে হবে। এরপরে তারা একটা ঘরে ঢোকে যেখানে আনিয়া সমস্ত বইগুলোকে রাখে, আর এখন মাস্টার হেনরি তার প্রমিস মতো তাকে স্ন্যাক্স দেয়, যেটাও একটা ইম্পেরিয়াল স্কলারই বানিয়েছিল। আর এটা খাওয়াকালীন মাস্টার হেনরি বলেন, চলো দেখা যাক যে তুমি আগের দিনের কুইজগুলোতে কি কি ভুল করেছো, তাহলে আমি তোমার ভুলগুলো শুধরে দিতে পারবো। কিন্তু আনিয়া ততক্ষণে ঘর থেকে বাইরে চলে যায়। সে বলে, আমি ওগুলো আগেই করে নিয়েছি। এদিকে মাস্টার হেনরি কুইজটা পড়তে পড়তেই বুঝতে পারে যে এটা সত্যিই খুবই কঠিন। আর এরপরেই আনিয়া বাড়ি ফিরে আসে। সে দেখতে পায় লয়েড এবং ইয়র দুজনেই খুবই ক্লান্ত, কারণ দুজনেই আজকে খুবই খাটনি করেছে। তাই সে ভাবে যে তার এই মিশনের খাতিরে খাটার দরকার। তাই সে এখন লয়েডকে বলে, বাবা, ডিনার হয়ে গেলে আপনি আমাকে পড়াবেন। তখন লয়েড ভাবে, ও এই কথা বলছে কেন? ও আবার কোনো টোরেন্টাস ব্যাচ পায়নি তো? আর এইটা ভেবে লয়েড আবার অজ্ঞান হয়ে যায়। আর এখানেই শেষ হয় এপিসোড 4। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।